হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন উম্মে সালমা। আজকে আমরা উম্মে সালমার সকল তথ্য জানবো, জানা অজানা, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকেই শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই উম্মে সালমার কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই তো খুবই ভালো আছি, এবং খুবই ভালো আছি বলতে আপনার জন্য ভালো আছি, কারণ আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, কি নিয়ে ব্যস্ততা চলছে? আসলে আপু ব্যস্ততা তো আমরা রন্ধনশিল্পী উদ্যোক্তা, আমাদের তো ব্যস্ততা থাকেই। আবার ঈদ আসলো, ঈদের ব্যস্ততা, এবং আমার আম্মা অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন। গলায় টনসিল অপারেশন হয়েছে, ওখানে গিয়েছিলাম আমি ঈদের দিনই কোনো রকম একটু সামলিয়ে। তারপর আমি বিকেলে চলে গেছি আম্মার ওখান থেকে আমি জাস্ট আজকেই ব্যাক করলাম। তো আজকে এসে এখানে আন্টি এখন কেমন আছে? এখন মোটামুটি সুস্থ আর কি। ঈদ দেখে বাসায় নিয়ে আসছি। আবার দেখা যাবে যে আগামীকালকে হয়তো হসপিটালে আবার ভর্তি করতে হবে, বাকিটা ট্রিটমেন্টটা হয় না একদম ফুলফিল, ওটা কমপ্লিট করবে। এটা এই মোটামুটি আছে, কথা বলতে পারছে না, নিষেধ কথা বলা। আর এখনো পুরোপুরি এটা শুকায় নাই, ঘাটা শুকায় নাই। এটা যখন তখন কথা বললে বা কিছু হলে ব্লাড আসতে পারে, ওইটা এই আর কি। এই অবস্থাতে আছে। এই অবস্থায় আমি আপনার এই আমন্ত্রণে চলে আসলাম, ওখান থেকে এসে বাসায় ঢুকে আবার রেডি হয়ে এখানে চলে আসলাম। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আজকে ফিরেছেন এবং আজকে আমাদের এখানে জয়েন হয়েছেন। দর্শক, আমরা আন্টির সুস্থতা কামনা করি, আমরা আন্টির জন্য দোয়া করি। আচ্ছা, আপনি যে বিজনেসটা করছেন, এটা কবে থেকে শুরু? এটা আপু 2020 সাল থেকে শুরু। তারপরে হলো আপনার করোনাকালীন সময় চলে আসছিল মোটামুটি, তখন আমার পেজটা আর কি খোলা হয়েছিল। আমার ছোট মেয়ে তখন ক্লাস 7-এ পড়ে। আমরা লকডাউন হবে তার কিছু আগে আমার পেজটা খোলা। তো লকডাউন যখন হয়ে গেছে তখন আমার বড় মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো লকডাউন যখন শুরু হয়ে গেছে, ও চলে আসলো, তখন তো সবকিছুই বন্ধ, তাড়াহুড়া করে চলে আসলো ও। তো ও এসে দেখে যে আমরা গল্প করতেছিলাম, এর মধ্যেই আমার ছোট মেয়ে মোবাইল নিয়ে একটু নাড়াচাড়া করতে করতে দেখা যায় একটা ইউটিউব চ্যানেলও খুলে ফেলছে, আর আমার জন্য একটা পেজও খুলে ফেলছে। কিন্তু এর আগে আমি রোজার মধ্যে অনেক আইটেম ওদেরকে বানিয়ে আমি করছি। পরে আমার বড় মেয়ের ভার্সিটি, ও আবার ওটা আপলোড করছিল। তো তখন আমি একটা মিষ্টি, ক্ষীরমোহন একটা মিষ্টি বানিয়েছিলাম। ওইটা আপলোড করাতে দেখা যায় ওর ভার্সিটির ম্যাডামরা, তারপরে ওর বড় আপুরা বলছে কি রেসিপি দাও। তো ওই মেয়ে আবার আমাকে দিয়ে আবার ওই মিষ্টিটা বানালো, আর ও ভিডিও করলো, করে এই রেসিপিটা পুরো ওদেরকে দিল। তো ওই সুযোগে আমার ছোট মেয়েও আমাকে পেজও খুলে দিল, একটা ইউটিউব চ্যানেলও খুলে দিল। তো ওইখান থেকেই আমার শুরু। ওইখান থেকে পরিবারের সহযোগিতায় আপনার এই পথ চলা শুরু হলো। এই আমার এই উদ্যোক্তা যাত্রা। আর উৎসাহ কি আপনার দুই মেয়ে দিয়েছিল? না, এটা হলো কি ছোটবেলা থেকে আমার রান্নার প্রতি একটা শখ ছিল, খুবই শখ ছিল। আমার আম্মা খুব ভালো রান্না করতেন। আমি এমন সময় দেখছি আমার আম্মাকে ঈদের দিন ভোর রাতে পাশের বাসা থেকে এসে বলতো যে আমাদের বাসায় একটু চলো, আমার ছেলে রোস্ট খেতে চাইছে, তুমি একটু রান্না করে দিবে। এটা আমরা ঘুমের মধ্যে আমাদের কানে আসছে। পরে আমরা ঘুম থেকে উঠে আম্মা ঠিক আছে তাহলে একটু দিয়ে আসেন রান্না করে, যেহেতু খেতে চাইছে, রান্না করতে পারে না। তো আম্মা ছিলেন এই ধরনের রান্না ব্লগ বাটিক। আম্মা খুবই গুণী একজন মানুষ ছিলেন। তো আম্মাকে দেখতাম আমরাও, যে আগে উঁচু উঁচু স্যান্ডেল ছিল সোলার, ওইগুলি আম্মা ব্লেড দিয়ে ডিজাইন করে কেটে ঢাকা থেকে রং নিয়ে আম্মা নিজে ডিজাইন করতেন। প্রাইডের যে কাপড়গুলি ছিল ওইতে ইয়ে করতো। তো আম্মার ওখান থেকে আমার এই সব শুরুটা আপনার সেখানে। অনেক সময় আসেন না ফ্যামিলিতে একজন জানলে অন্তত একজন হয়, ওইটা হয়তো আমি আমার এটা পেয়ে গেছি। তো ওইখান থেকে আমার রান্নাটার শখ। তো এরপরে যখন আমার বিয়ে হয়ে গেল, আমার বাচ্চারা আসলো, তখন আমি সবকিছু আমার বাসায় আমি নিজে বানিয়ে ফ্রিজে রেখে দিতাম। মেহমান আসলেও ভেজে দিতাম ফ্রোজেন আইটেম গুলো, আবার বাচ্চাদের স্কুলেও আমি দিয়ে দিতাম। তো বাচ্চারা তখন থেকেই দেখছে যে আম্মা ভালো রান্না করে। তো আমার প্রতি ওদের একটা ইয়ে ছিল যে আম্মা ভালো রান্না করে, আম্মার এগুলোর উপরে শখ। তো এটা নিয়ে কিছু একটা করুক, বলতে যখন আমি 2001 সালে আমার মেয়েকে আমি প্লেতে ভর্তি করাই, তখন আমি বিভিন্ন নাস্তা টাস্তা আমার মেয়েকেও স্কুলে দিয়ে দিতাম, ম্যাডামদেরকেও দিতাম। আবার আমি আমার ফ্রেন্ড সার্কেল থেকে ফ্রেন্ড সার্কেল নিয়ে বসেছিলাম, তখন ওদেরকেও আমি খাবারগুলি দিতাম যখন নিয়ে যেতাম। তো আমার কেকটা খুব পছন্দ করতো।
তো ওরা আমাকে বলেছিল যে তুমি আমাদেরকে শেখাও। তো তখন আমি একটা ব্যাচও করেছিলাম, আমার 10 জনের একটা ব্যাচ হয়েছিল। দারুণ। তো তখন থেকে আসলে যদি আমি কন্টিনিউ করতে পারতাম তাহলে আমি আসলে অনেকটা এগিয়ে যেতে পারতাম, কিন্তু আমার মাঝখানে কি সাপোর্ট করে নাই দেখে, যার কারণে এসে পছন্দ করে না, আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু আমি যে নিজে ঘরে বানানোটা, মেহমানদারি করাটা, এটা আমি বাদ দিই না, এটা আমার চলছে এসব। এভাবে কত বছর ছিলেন? এভাবে আমার হলো করোনা তো 20 সালে আসছে, এভাবে আমার ওই যে 20-এর আগে পর্যন্ত আমার এগুলি চলতে ছিল। মানে এমন কি স্কুলে, আমার মেয়ের স্কুলের ম্যাডামরা পর্যন্ত বলতো যে মিমের আম্মু, আপনি এত খাবার আমাদের জন্য পাঠান, আপনার মেয়ে তো খুব ভালো রেজাল্ট করে স্কুলে, তাহলে আপনি এই খাবারগুলি কেন আমাদেরকে দেন? তার মানে তার ধারণা ছিল যে আমি ঘুষ হিসাবে দিতাম তাকে এই খাবারগুলি। কিন্তু বলতাম যে ম্যাম, এটা আমার হলো পছন্দ রান্না করাটা, আর সবাইকে খাওয়ানো হলো আমার একটা পছন্দ। মানে যে রান্না করতে ভালোবাসে সে আসলে খাওয়াতেও ভালোবাসে, আবার সে কিন্তু খেতেও ভালোবাসে। তো এটা ছিল আমার একটা ইয়া। তো বলে কি, আজকে গরম গরম যে রসগোল্লাটা আপনি পাঠিয়েছেন এত মজা হয়েছে ওইটা। তো আমি বলছি যে ম্যাম, এই যে আপনি বলছেন এটা আমার খুব ভালো লাগছে, আমি এটা তো আরো উৎসাহ পাওয়া যায় লাগে। তো এরকম প্রায় আমি ওদের মানে খাবার দিতাম, আমার মেয়ে নিয়ে যেত, নিয়ে খুব মানে আনন্দের সহিত ওনারা খেতেন। আর ওই 10 জনের ব্যাচটা পরে আমি শুধু কেক, একদিন বোধহয় কেকটা শিখিয়েছিলাম, পরে আর যাই হোক যে কোনো কারণে ওটা আমার স্টপ হয়ে গেছে। কিন্তু আমি রান্নাটা বন্ধ করিনি। আমার বাচ্চাদের জন্য, আমার বাসায় মেহমান আসলে আমি সবসময় এত এত রান্না করতাম। আমার হাজবেন্ডের অফিস থেকে ওনার কলিগের ওয়াইফ আসলে, তো ওনার কলিগ একদিন বলে আমাকে, ভাবি এত কিছু রেডি করছেন, সবই মানে দিলেন সামনে, কিন্তু আপনার পায়েসটা কোথায়? পায়েস। ভাবি উঠে বলে কি, আল্লাহ, তুমি পায়েসের কথা মুখে ভাবি এত কিছু রেডি করছে, তারপর তুমি আবার পায়েসের, মানে ভাবির পায়েসটা তো এক্সেপশনাল, ওইটা না খেলে, ওটা আগে টেস্ট করে ওনারা। তো উনি শুক্রবার দিন আসছেন, তো তাহলে শুক্রবারে হলো নামাজে গেলেন, জুম্মার নামাজে, আমি এই ফাঁকে পায়েসটা রেডি করে ফেললাম। তো এসে বলে কি, ভাবি আপনি পায়েসটা রেডি করে ফেলছেন? তো ভাবি বলে যে, তুমি এত করে বলছো ভাবিকে, ভাবি রেডি করবে না? তো তখন ওই ভাবি আমাকে আমার বাসা থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় সে দিয়ে নীলক্ষেত থেকে একটা রান্নার বই, সিদ্দিকা কবিরের একটা রান্নার বই নিয়ে গেছে বাসায়। পরের দিন আমার হাজবেন্ডের হাতে ওটা আমার জন্য পাঠাই দিল, যেটা ভাবিকে দিবেন আমার থেকে গিফট, এটা আমার পক্ষ থেকে ভাবির জন্য গিফট। তো আমি আবার ভাবিকে বলছিলাম ফাঁকে যে, ভাবি এটা কত সালের ঘটনা? এটা হলো আপনার 10-11 সালে হবে, 11-12 সালে এরকম হবে। তো তখন আমি ওই ভাবিকে বললাম, জানেন আমি এত ভালো রান্না করি ভাবি, সবাই প্রশংসা করে, কিন্তু আপনার ভাই না আমাকে কখনো রান্নার উৎসাহ দেয় না, বা রান্নার জন্য একটা বই দেয় না, কিনে বলে কিছু একটা নিয়ে আসে না। পরে ওই ভাবি আমার জন্য বইটা পাঠাই দিল। তারপর ভাবি বলে, আমি অনেক কোর্স করছি ভাবি, চাইনিজ থেকে শুরু করে সমস্ত কোর্স করছি, কিন্তু আপনার মতো পোলাওটা আমার হয় না। পোলাওটা আমার সবসময় নরম হয়ে যায় একদম, মানে উনি পানির মাপটা বুঝতে পারে না, এটা সবাই আবার পারে না, করতে করতে কিন্তু হাতে চলে আসে। আপনার পোলাওটা অলওয়েজ ঝরঝরা থাকে, কারণ ওনার সাথে আমার হাজবেন্ডের খুব ভালো একটা রিলেশন ছিল, মানে কলিগ হলো একদম, বড় ভাই লাগতো, বড় ভাই। তো সে প্রায় আমার বাসায় আসতো মানে ছুটির দিনে। তো তখন বলে কি, ভাবি আপনার সবসময় পোলাওটা ঝরঝরা হয়, আমি এত কোর্স করলাম আমার হয় না, তো আমাকে শিখেন। পরে ওনাকে আমি একটা ট্রিক্স শিখাই দিলাম যে এইভাবে করলে পোলাওটা। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্য ট্রিক্সটা একটু শিখিয়ে দেন প্লিজ। দর্শকরা তাকিয়ে আছে আপনার দিকে। না আসলে হলো কি, পোলাওটা যখন নরম হয়ে যায় তখন তো আসলে কোনো কিছু করার থাকে না। পরে ওনাকে আমি বললাম, জাস্ট আপনি যেহেতু দেখবেন যে আপনার পোলাওটা নরম হয়ে গেছে, চুলার মধ্যে রাখবেন না, ওটা উঠে আপনি ফ্যানের নিচে দেবেন, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এমনি কিন্তু ঝরঝরা হয়ে যায়, ফ্রিজে ঢুকাই দিবেন। ফ্রিজে ঢুকাই দিলে দেখবেন আপনার একদম ঝরঝরা হয়ে গেছে, একদম শক্ত হয়ে যায়। তখন আপনি নামাবেন, নামায় একটু হাত দিয়ে ওটা ভেঙে, মানে যেটা নরম হয়ে যায় সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু দলা পায়, ওইটা একটু আপনি হাত দিয়ে করে দিয়ে একটু জাস্ট। এগুলো টিপস গুলো আসলে জানলে কিন্তু রান্নাটা সহজ হয়ে যায়। তো তখন এটা গেল। এরপরে ওই করোনাকালীন সময় আমার মেয়ে যখন পেজটা খুলে দিল, তখন আমি মানে হঠাৎ করে, যে আমার একটা শখ ছিল মনে মনে, হ্যাঁ একটা আকাঙ্ক্ষা ছিল আমাকে। আর যখন আমরা ছোট ছিলাম তখন আসলে ওইটা ই-কমার্স ছিল না, হ্যাঁ, আর ওইরকম আমার আব্বা একটু কনজারভেটিভ ছিল, তো যার কারণে ওরকম কিছু আর কি হয়ে ওঠে নাই। জাস্ট নিজের মধ্যেই নিজের জামাই নিজে ডিজাইন করলেও দেখা যেত যে অন্যরা এসে নিয়ে যেত, নিয়ে কলেজে চলে যেত, স্কুলে চলে যেত, আমি বানাইতাম, আমি কিন্তু আগে পড়তে পারতাম না, ওরাই পড়ে ফেলতো। তো এই কাজগুলি ওরা এরকম ট্রাই করতো।
তো ওই মানে পেজটার এটা খোলাতে আমি বললাম যে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তুমি যে হুট করে আমাকে এটা খুলে দিবা, এটা আসলে আমি একদমই আশা করি নাই। তো আমার বড় মেয়ে বলে কি, আম্মু থাক, তুমি ভয় পেও না, করে দিছে দেশে ছোট মানুষ, তোমার শখ যেহেতু করে দিছে করো। মানে এই থেকেই আমার শুরু। বাহ। এই থেকে আমার সব শুরু হয়ে গেল। আমার এরপরে আমি এনএসডিএ থেকে বিটিএবি থেকে সব লেভেলগুলি কমপ্লিট করলাম পড়াশোনা, বাহ, চমৎকার। যেখানে যেরকম কোর্স আমি হাতে আমার আসছে আমি সেই কোর্সগুলি সময় সুযোগ মতো আপনি করে ফেলেছেন। করে ফেলেছি। আর তারপরে আরেকটা জিনিস হলো, আমি যে মেশিনের যে সেলাই, জামা কাপড় যে বানানো, মেক করা, ওটাও কিন্তু আমি পারি। বাহ। হ্যাঁ, ওটা আমি ছোটবেলা থেকে আমার নিজের জামা কাপড় আমি বানাইতাম। আমার বিয়ের পর আমার বেবিটা যখন আসছে আমি বেবিদের ড্রেসও বানাইছি। ইভেন এখনো যদি বাইরে দিতে বলি, বলে কি না আম্মু আস্তে আস্তে করে অনেক তুমি গুণের বানায় ফেলো। অধিকারিণী আপনি। বানায় ফেলো তুমি, বাইরে দিলে টেইলর নষ্ট করতে হবে, বারবার ওনাদের কাছে যেতে হবে, তার চেয়ে তুমি আস্তে করে বানাও। আপনার পেজের নামটা কি? আমার পেজের নাম উম্মেস কিচেন। দর্শক, হচ্ছে উম্মে সালমার পেজের নাম হচ্ছে উম্মেস কিচেন। তো দর্শক, আপনারা তো শুনলেন এতক্ষণ যে উনি আসলে খুবই মজাদার মজাদার খাবার তৈরি করেন, যার কারণেই কিন্তু আজকে উনি একজন গুণী রন্ধনশিল্পী হয়েছেন। তো আপনারা যদি কোনো খাবার অর্ডার করতে চান, উনি কিন্তু সব ধরনের খাবারই করেন, কাবাব থেকে শুরু করে কেক পর্যন্ত, মানে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন, উনি সব কিছুই কিন্তু মেক করে। সো আপনারা যদি হোমমেড খাবারের স্বাদ নিতে চান, হাইজিন হ্যাজার্ড মেনটেন করে উনি তৈরি করেন, তাহলে অবশ্যই উম্মেস কিচেনে আপনারা নক করতে পারেন, সেখানে ইনবক্স করতে পারেন, অথবা সেখানে কিন্তু ওনার মোবাইল নাম্বার দেয়া আছে, আপনারা চাইলেই তাকে মোবাইলেও কল করতে পারেন। এবং ম্যাক্সিমাম হলে কত, মানে ম্যাক্সিমাম যদি অর্ডার হয় তাহলে কতদিন আগে আপনাকে অর্ডার করব? না, আমাকে 2 দিন আগে নক করলেই হবে। আর মিনিমাম যদি হয়? আর মিনিমাম হলে, যেমন সেদিন যে ঝড় টড় ছিল, ওই ঝড়ের মধ্যে আমাকে একজন বেইলি রোড থেকে পিঠা অর্ডার করছিল। আচ্ছা। তো এখন আমি বলছি যে রাত্রে অর্ডার করছে, সকালে ওনাকে দিতে হবে। তা আমি ওই অর্ডারটাও নিয়ে নিয়েছি, কারণ কোনো অর্ডার যদি আসে আমি আসলে না করতে পারি না আপু। তো এটা তো খুবই ভালো হলো। দর্শক, আপনারা চাইলেই কিন্তু ম্যাক্সিমাম যদি হয় তাহলে 2 দিন আগে করতে পারেন, অথবা একদিন আগেও, নো প্রবলেম, আপার সব সেটআপ থাকে। এবং যদি মিনিমামও হয় সেদিনও করতে পারেন, তবে একটু সকালে করতে হবে। ওনার কিন্তু ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যান একদম সময় মতো পৌঁছে দিবে। এবং উনি যেটা বললেন, উনি কিন্তু হাতের বিভিন্ন কাজ, বিভিন্ন এমব্রয়ডারি এবং বিভিন্ন ড্রেস মেক করা সবই পারেন। তো আপনারা চাইলে কিন্তু কাপড়েরও অর্ডার দিতে পারেন। তো উম্মেস কিচেনে আসলে উনি শুধু উনারই কর্মের সংস্থান করছেন না, উনার ওইখানে যারা আছেন কর্মী, তাদেরও কিন্তু কর্মের সংস্থান হচ্ছেন। তো আপনারা চাইলেই কিন্তু আপনার মতো উদ্যোক্তা হতে পারেন। তো আসলে উদ্যোক্তা হতে গেলে কি করতে হবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। উদ্যোক্তা হতে গেলে আসলে আমরা তো তখন হঠাৎ করে হয়ে গেছি উদ্যোক্তা, পেজ খুলে দিল মেয়ে, তখন উদ্যোক্তা হলাম। হওয়ার পরে যখন দেখলাম যে এটার উপরে কোর্স করা দরকার, এটার উপরে লেভেল আছে, এটার উপরে সবকিছু আছে, তো আমরা করে নিলাম। কিন্তু এখন দেখা যায় অনেক সংস্থা আছে, বিটিএবি আছে, এনএসডি আছে, এবং এখন সরকার বিভিন্ন সংস্থা করছে এই কোর্সগুলি করার জন্য। তো উদ্যোক্তা হতে গেলে ওনারা এই কোর্সগুলি শুরু করে তারপরে মানে সম্পন্ন করে তখন উদ্যোক্তা ইয়াটা হাতে নিলে ওনাদের একটু সুবিধা হবে, কারণ সবকিছু জানা থাকলে তখন কাজ করতে সুবিধা হয়। ওনারা যদি এই কোর্সগুলি করে নেন তাহলে সেই ক্ষেত্রে ওনাদের ভালো হবে। আসলে দর্শক, উম্মে সালমা যেটা বলতে চাচ্ছেন যে আসলে পড়ালেখার মাধ্যমে আসতে হবে। আপনি যে কাজটাই করেন না কেন, যদি রান্নাতেই আসেন, অথবা বুটিক হাউসে, অথবা যদি আপনি কোনো অন্য অকুপেশনেও যান, তো অবশ্যই পড়ালেখার মাধ্যমে আসতে হবে, মানে কোর্সের মাধ্যমে আসতে হবে। এখন কিন্তু হ্যাঁ, অবশ্যই হাইজিন হ্যাজার্ডের ব্যাপার আছে, এবং ছোটখাটো একটা শেপ কোর্সও কিন্তু আপনি করে নিতে পারেন, সেটা হচ্ছে 3 মাসের যেটা আছে, অথবা ডিপ্লোমাও করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনি আপনার পাশের জন থেকে বেটার পজিশনে থাকবেন, এবং আপনার বেতনও কিন্তু তার থেকে বেশি হবে, এবং সমাজেও আপনার একটা আলাদা সম্মান থাকবে যে আপনি উদ্যোক্তা হিসেবে আপনি সকল কোর্স করেছেন। আচ্ছা, সবকিছু কিভাবে সময়ের সাথে সামলান, মানে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন? টাইম ম্যানেজমেন্টটা আসলে, তো আমরা তো মহিলা, আমাদের এটা করতেই হবে। আমরা নারী, আমরা সব পারি। আসলে কি আমরা সব পারি? পারতে হয় আমাদের। হ্যাঁ, সময় আমাদেরকে সবকিছু সময় আমাদেরকে শিখিয়ে দেয়। আর যেহেতু আমরা এই লাইনে চলে এসেছি, আমাদেরকে এটা মেনটেন করতেই হবে। তো আর একটা ব্যাপার হলো, আমার কাজের প্রতি খুব একটা আছে, আমি খুব দ্রুত কাজ করতে পারি। হ্যাঁ, যে আমি কাজটা করবো, যেমন ঈদের দিন আমি খুব দ্রুত কাজ
মানে কোরবানি, ঘরের সব রান্না বান্না এগুলি সবকিছু সামলে কিন্তু আমি 3টার সময় সবকিছু সামলে ফ্রিজে ঢুকাই দিয়ে আমি গোসল করে আমি কিন্তু 3টার সময় ঘর থেকে বের হয়ে গেছি বাহ। এবং 10টার সময় আম্মার ওখানে গিয়ে আমি পৌঁছেছি। মানে আম্মাকেও হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছে, আমিও যাই পৌঁছে গেছি ওখানে। তো আসলে আমি দ্রুত এই কাজটা আমি ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল যে আমার মানে সকালবেলা ঘুম থেকে উঠলি আমার একটা ইয়ে থাকে যে আমার কোন যে কোন কি কাজটা কি কাজ আছে আমি হ্যাঁ, এগুলো এটা আমি তাড়াতাড়ি দ্রুত কমপ্লিট করে করি। ফেলবো। হ্যাঁ, এটা দ্রুত আর সকালে করে ফেললে এনার্জিটাও থাকে, ব্রেনও থাকে, ফ্রেশ fresh থাকে, কাজ হ্যাঁ। করতে উৎসাহ থাকে। আর যেহেতু আমাদের এটা করতে হবে, করতেই হবে, তাহলে সেক্ষেত্রে হেলামি আমাদের, কেন? হ্যাঁ সেটা আমাদের মেইনটেইন করে দেখা যাবে নিতে যে হবে সকালের এটা। কাজ শেষ করতে করতে আরো অনেকগুলো কাজ চলে এসেছে, এসেছে। তখন কিন্তু হজে বড়ালো হয়ে যায় যদি আমরা রেখে দিই। রেখে দেই। আচ্ছা, কাস্টমার রিভিউ কেমন আপনার, এবং কোথায় কোথায় আপনার খাবার যাচ্ছে? আপু আলহামদুলিল্লাহ, কাস্টমার আমার তো এই 5 বছর হলো আমার বিজনেসটা, রিপিট কাস্টমার তো আমার রিপিট কাস্টমার সব। আর ইনশাল্লাহ আমার কাস্টমাররা খুবই ভালো রিভিউ দেয়। কখনোই এই 4-5 বছরে আমি কখনোই কোনো খারাপ রিভিউ ওনাদের থেকে পাইনি, কোনোদিনও পাই নাই। বরঞ্চ আমি যেখানে যাই সেখানে যদি অন্য কেউ আসে আমার খাবার খাওয়া, ওনারাও দেখা যায় সবার সামনে আমার প্রশংসা করে। হ্যাঁ, বলে যে এই সালমা আপুর খাবার কি খেয়েছেন কখনো? মানে অনেক টেস্টি খাবারগুলি আপুর। মানে ওরা যখন একটা জায়গায়, হ্যাঁ ইনশাআল্লাহ ওরা খুবই মানে এই পর্যন্ত কোনো ব্যাড রিভিউ আসে নাই। মানে আপনি আসার কোনো সুযোগই দেননি? আমার মেয়েরা বলে আপু যে আজকে আম্মুর অর্ডার আসছে, হ্যাঁ আম্মু এত যত্ন করে রান্না করবে, আম্মু আমাদেরকে কিন্তু যত্ন করে। আম্মুর অর্ডার আসলে, আর আমার মেয়ে যখন সিলেটে পড়াশোনা করছে ওকে যে খাবারগুলি আমি রান্না করে দিতাম, মানে ওকে তো আমি পুরো দেখা যায় 15 দিনের খাবার আমি রান্না করে একদম ডিপ করে তারপরে ভাজা ভুজি যা থাকে ওগুলি করে দিতাম। তো ওখান থেকে কিন্তু আপনার হচ্ছে মানে অভিজ্ঞতাটা কিন্তু এভাবে পরিবার থেকেই এই যে করতেন, আপনার আম্মার জন্য করছেন, আপনার হাজবেন্ডের ফ্রেন্ডদের জন্য করছেন, আপনার মেয়ের জন্য এভাবে ফ্রিজ আপ করছেন, এই যে অভিজ্ঞতাগুলো এগুলোই কিন্তু আপনার কাজে লেগেছে, যার কারণে আপনার হাতটাও এত চালু হয়েছে। ছোটবেলা আমাদের সময়টাই কিন্তু অত বেশি সামাজিক ইয়েটা ছিল না, বড় সোশ্যাল মিডিয়াও ছিল না, আমরা খেলাধুলা করতাম, যখন যেখানে যেতাম দেখতাম যে এই ভাষায় এই পিঠাটা বানিয়েছে, ওইটাই কিন্তু চোখের দেখা। হ্যাঁ, ওটা লিখিতও কিন্তু না, লিখিত না। ইভেন আমার অনেক সময় গেছে আপু, আমি যদি আড়ং-এ যেতাম তো আমার যে জিনিসটা পছন্দ হতো খুব দাম না, আমি এত দাম দিয়ে কিনবো না, আমি জাস্ট একবার চোখ বুলাই নিতাম সব, বাসায় এসে করতে হবে। বাসায় এসে আমি পুরো সেটা, ওই সময় অত ক্যামেরায় ছবি তোলা বা কোনো তথ্য নিয়ে আসা আমার এরকম মাইন্ডে ছিল যে আমি একবার চোখ বুলাই নিয়ে এসে আমি ঘরে পুরোটা এরকম আমি করে ফেলছি। কারণ হাতের সেলাইয়ের কাজটাও কিন্তু আমি করি, মানে সুই সুতা কুরুশ কাটার কাজও আমি করি। আমি ওইগুলি সব দেখতাম যে বাসায় এসে আমি ওইটা কাপড় কিনে করে ফেলতাম। খুবই মেধাবী আপনি। তো এই যে আমরা বলি না যে সফল নারী বা সফলতা এসেছে, কিন্তু আসলে সফলতা আসার পেছনে কিছু গল্প থাকে, তো এটার গল্পটা কি, মানে কি কি বাধা ছিল আপনার? আসলে আপু এটা বলতে গেলে আমরা মেয়েরা আমাদের তো অনেক রকম বাধা থাকে, আর উদ্যোক্তা জীবনে আসা মানেই আমাদের অনেক বাধা। এটাকে সমাজেও ভালো চোখে এরা দেখে না, এখন হয়তো আমাদের দেখে ভালো কিন্তু আমরা যখন শুরু করছি আপু তখন কিন্তু সমাজে এরকম ভালো চোখে দেখতো না, দর্শক। আপু কিন্তু খুব ভালো একটি পয়েন্ট বলেছেন, আসলে উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ, আর যখন সেখানে নারী শব্দটি অ্যাড হয়ে যায় তখন কিন্তু এটা মহা চ্যালেঞ্জে পরিণত হয়। আপু যেমন নিজের বিজনেসটা করেছেন, বাসার সমস্ত কাজ কমপ্লিট করে সেটা তারপরে কিন্তু নিজের বিজনেসটাকে রান করেছেন পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করে, তো এটা কিন্তু অনেকই চ্যালেঞ্জিং। তো আপনার কি কি বাধা ছিল? বাধা তো আসলে আসে যে দরকার কি আছে, অনেক কিছু তো আছে, এটা করে খাওয়ার দরকারটা কি, মানে এত কষ্ট কেন করবা, তারপরে হলো এত কষ্ট করার তো কোনো দরকার নাই, ঘরে আছে বসে বসে আরামে খাবে, কষ্ট না করলে কি হয়। আর এগুলি সমাজে তো মানুষ ভালো চোখে দেখে না, ভাবে যে স্বামী হয়তো টাকা পয়সা দিচ্ছে না, তো এই জন্য মানে আমাদের মেন্টালিটিটা ওইখানে আটকে গিয়েছে যে নারীরা কিছু করলেই তার মানে তার হাজবেন্ড তাকে সাপোর্ট করছে না, তাকে মানে টাকা পয়সা ওইভাবে আর্থিক দিক দিয়ে হেল্প করে না, হয়তো বা তার চাহিদাগুলো মিটাচ্ছে না, কিন্তু এটা একটা ভুল ধারণা। আসলে নারীরা কোনো কিছু যে করে এটা শুধুমাত্র টাকা পয়সার জন্য না, এটা আসলে নিজের একটা অস্তিত্ব ক্রিয়েট করার জন্য, যে আমি কিছু একটা করছি। হ্যাঁ, আপনার নামটা তো যে সালমা, হ্যাঁ উম্মে সালমা, তো আপনার কিচেনের নামও এরকম
এরকম, তো আপনাকে কিন্তু আসলে ওই কিছু নামটা আবার ফিরে নামটাও এসেছে। ওই পেজগুলোর সাথে সাথে আমার মেয়েটা ছোট ছিল, তো ও আসলে ওভাবে বুঝতে পারে না যে কি নামটা ও সেট করবে, তো তখন ওই নামটাই ও না, করছে। খুব আমি ভালো এই নামটা করেছে। আর চেঞ্জ করি না, আর না আমার না ইচ্ছাও না নাই না, কখনো চেঞ্জ করার এই দরকার নেই তো, নামটা। আপনার নামেই আপনার পণ্যগুলো পরিচিত হোক। আমার মেয়েরা বলে যে তোমার আউটলেট যেন এই নামে হয়, এটা আমরা আচ্ছা। এটা ইয়ে করি, আমরা তো তোমার পিছনে আছি। আসলে ওদের জন্যই আমার এত দূরে আসা। পথ চলা আপনার। হ্যাঁ, ওরা আমাকে খুব হেল্প করে, খুবই যত্ন এই ইয়ে সব করে। কিছু মেনটেন করেন কিভাবে আসলে? আসলে আপু, যেহেতু আমাকে এই কাজগুলি করতে হবে, সেক্ষেত্রে আমাকে তো মেনটেনটা করতে মানে হবে। এই যে রাতে ঘুমানোটা, সকালে উঠাটা এবং কাজগুলো কোন সময় করছেন? আমি কিছু কিছু কাজ আপু আমার গোছানো থাকে। আমার যেহেতু আমার একটা অর্ডার আসছে সকালবেলা, আমি যেহেতু আমার অর্ডারটা দিতে হবে, অর্ডারটা দিয়ে আমি অফিসে চলে যাব, অফিস থেকে আমি বের হতে পারবো না। তো আমি কাস্টমারকে বলি যে আপু আপনার অর্ডারটা আমি দুপুরে না দিয়ে আমি 10টার মধ্যে আপনাকে পৌঁছাই দিই। বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আবার কিছু সময় দেখা যায় আমি যখন অফিসে যাই, অফিস থেকে আমার বিকেলে অর্ডারটা থাকে। অফিস কয়টা থেকে কয়টা? অফিস হলো আমার 10টা থেকে 6টা পর্যন্ত। আচ্ছা, এটা কি কাজ হয় ওখানে? এটা হলো একটা ইন্স্যুরেন্স কোম্পানি, ওখানে আমি অ্যাকাউন্ট সেকশনে আছি। আচ্ছা আচ্ছা। এই তো তখন আমি মানে অফিস থেকে আমি ওই চলে আসি, এসে তখন আমি ওইটা কমপ্লিট করে, মানে আমি মোটামুটি গুছিয়ে রেখে যাই, জাস্ট এসে আমি যেন কমপ্লিট করে আমি ডেলিভারি ম্যানের কাছে দিতে পারি। আর আমাদের ইদানিং তো ডেলিভারি ম্যান নিয়ে অনেক একটু ঝামেলা, অনেক ঝামেলা, হাতে আসলে 2-3টা ডেলিভারি ম্যান রাখতেই হয়। অনেক ঝামেলা হয়। দেখা যায় আমি একবার আমার হলো কি যে আমি সবকিছু রেডি করলাম, সন্ধ্যা 7টায় ওনার মেহমান চলে আসবে, 7টার মধ্যে ওনাকে আমার খাবার পৌঁছাইতে হবে উত্তরাতে। তো আমাকে 5টার সময় না 6টার সময় ফোন দিয়ে বললো যে আপু আমি তো একটা কাজে আটকে গেছি, আসতে পারছি না। মানে কি আর করবো, তখন ওই মুহূর্তে আমার নিজের খুবই অসহায় মনে হয়, খুবই অসহায়। তখন আমি নিজে উত্তরা গিয়ে ওইটা দিয়ে আসছি। মানে এই জিনিসগুলি আমার আসলে মতিঝিলও একবার এইরকমটা হয়েছে। আর আমার খাবার তো আসলে ঢাকার বাইরেও যায় আপু। আচ্ছা আচ্ছা, শুকনা খাবারগুলো কি কি শুকনা খাবার যায় একটু দর্শকদের বলুন। শুকনা খাবার আমার একটা মানে কি বলবো, আসলে আমার কোনো খাবার নাই, কিন্তু একটা যে শুকনো একটা খাবার আছে, গজা বলে নাম। ওই গজাটা আসলে খুব মানে যত মানুষ খেয়েছে আসলে সবাই পছন্দ করছে, খুব নাকি টেস্ট ওইটা। তো ওই খাবারটা আমার এই যে যখন দেখলো একদম যশোর থেকে, উনি আমাকে অর্ডার করছিল, এবং একটা আমার রেসিপির বইও আসছিল, ওই বইটা উনি অর্ডার করছিল। তো এই দুইটা খাবার ওনাকে আমি পাঠিয়ে দেওয়ার পরে উনি আমাকে নিয়মিত আমাদেরকে সালমা আপা কবে গজা খাওয়াবে? আমি এটা প্রায় ফিল করি, আমি আজকেও ফিল করছি যে এই প্রোগ্রামটা যেদিন আমি যাব সেদিন আমি হাসিনা আপুর জন্য গজাটা নিয়ে যাব। আপনাকে আমাদের দর্শকদেরও হচ্ছে গজাটা কিন্তু খাওয়াতে হবে, হ্যাঁ, কারণ দর্শক সবকিছু কিন্তু দেখছে এবং তারাও চাই আপনার হাতের গজা খেয়ে তারপরে গজার অর্ডার দিতে, তাই না দর্শক? দর্শক হ্যাঁ বলেছে। দর্শক আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন যে কবে সালমাপুর হাতের গজা খাবেন, এবং আপনারা খেতে পারলে তো আমিও খাবো, তাই না? হ্যাঁ, তারপর কি হলো, আপনি এটা চিন্তা করলেন যে হাসিনাপুর জন্য গজা আনবেন, তারপরে গজা আনবো, কিন্তু আপনার তো সময় নেই। আমাকে যেদিন আপনি নক করছেন, আমি তো ঘুমের মধ্যে ফোনটা ধরে আমি বললাম যে হ্যাঁ আপু আমি আসবো। তো আমি চিন্তা করে রাখছি যে হাসিনা আপু আমাকে বলছিল একবার গজাটা করবে, তো আপুকে আমার গজাটা খাওয়ানোই হয় না, কারণ আমি সেই কাপ্তান বাজারে ওই দিনও আমি অসুস্থ ছিলাম, যেতে পারি নাই। ওই দিনও ছিল আমি বানিয়ে নিয়ে যাবো জন্য, আজকে এখানে নিয়ে আসি, কিন্তু আজকে আমি মানে বাসায় কোনো সমস্যা নেই, আমি অবশ্যই আপনার গজাটা খাবো, আমি অর্ডার করব, আপনার ডেলিভারি ম্যান পৌঁছে দেবে, সেটার মজাই আলাদা। তারপর আমি খুব সুন্দর একটা রিভিউ দিব খাবার পর। আমি জানি আপনার হাতের গজা খুবই মজা, কারণ এর আগে আপনার কিছু দর্শক ওনার কিন্তু হাতের কিছু খাবার সৌভাগ্য আমার হয়েছে, আসলে খুবই ইয়ামি, কারণ উনি তো মায়ের হাতের ছোঁয়া, মানে মা যেমন একদম হাইজিন হ্যাজার্ড মেনটেন করে সন্তানের জন্য খাবার তৈরি করে, ঠিক তেমনই কিন্তু আমাদের উম্মে সালমাও তৈরি করে। তো তার হাতের খাবার মজা হবে, আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। মার্কস ডেজার্ট কুইন এর একটা প্রতিযোগিতা আসছিল আপু 2023-এ, আমি ওটা হলো মিরপুর পল্লবী থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম। বাহ, কংগ্রাচুলেশন। ওটা ওরা আমাকে গোল্ড কয়েন ওইখানে দিয়েছিল। তো সেখানে হচ্ছে আপনি কি তৈরি করেছিলেন? ওখানে আমি হলো একটা মিষ্টি তৈরি করছিলাম, ওইটা হলো নামটা হলো এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু কি দিয়ে তৈরি করেছেন? ওটা ওখানে বেশি কিছু আইটেম দেয় নাই তো, শুধু 2টা ডিম দিত, চিনি, সুজি, আর হলো আপনার গুড়, তেল ভাজার জন্য, আর দুধ। আচ্ছা, এইগুলো দিয়ে আপনি তৈরি করেছিলেন? করেছিলাম। তো ওনারা খেয়ে মানে
খুবই ভালো লাগছে, মানে চিনি টিনি থেকে সবকিছু থেকে নাকি খুব পারফেক্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা ওটা হলো আপনার ওই যে দীপাবলি প্রদীপ মিষ্টি ছিল। আচ্ছা, বাহ, দীপাবলি চমৎকার। যেমন দীপাবলির যে সুতাটা থাকে আপনার একদম সেম, আমি ওরকম করে বানাই ওইটা ওখান থেকে প্রেজেন্ট করছিলাম। তো ওনারা যে কয়জন যাচ্ছিল ওখানে প্রত্যেকে মানে বলছে যে খুবই টেস্ট হয়েছে, এবং মানে একটা আনকমন ইয়ে হয়েছে রেসিপি। আর হলো যে আমি যে গুড়টা দিয়েছিল, গুড়টা মানে ক্যারামেল করে ওই ওরা যে আগুন ধরায় যে সুতাটা দেয় ওটা আমি ক্যারামেল করে ওইটা দিয়ে দিয়েছিলাম। ওনারা ওটাও পর্যন্ত ভেঙে খেয়ে দেখছে যে ওটা কেমন হয়েছে। আচ্ছা, তো এই যে আপনি অফিস ঘর আসলে কিভাবে সামলাচ্ছেন, আমি তো মানে অবাক হচ্ছি, কারণ অ্যাকাউন্টসের যে দায়িত্ব এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, সামান্য রকম ভুল করা যাবে না, মানে কোনো ভুল করার অবকাশ এখানে নেই। তো এটা কিভাবে করছেন আপনি আসলে? এখন আসলে যখন আমি অফিসে যাই আপু, ওটা আমার অফিসটাই মাথায় থাকে যে আমি এটা আমার যাতে ভুল না হয়, এই কাজটা আমার মানে যখন যে কাজটা করছেন ওইটাতে আপনি মনোযোগ দিয়েই করছেন। মানে করছি, কারণ অফিসটা আমি যেহেতু ওখানে আমাকে স্যালারি দেয়, আমি যেহেতু ওখানে জব করি, আমার ওটা মানে স্বাভাবিক আমার ঠিক মতো মেনটেন করতেই হবে। আবার যখন আমার কাজের ক্ষেত্রে আমার কাস্টমাররা যখন আমাকে খাবার অর্ডার করে, ওনাদেরকে ওই খাবারটা আমাকে ওভাবেই দিতে হবে। মানে আপনি যে কাজটাই করছেন 100% দিয়েই করছেন, সেটাই আমার মানে আমার সবটা আমি দিয়ে চেষ্টা করি দেওয়ার জন্য, মানে অফিস হোক বাসা হোক সেখানে আমার কাস্টমার হোক, এটা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। আসলে দর্শক, আপু কিন্তু খুব সুন্দর একটি কথা বলেছেন, আমরা যেই কাজটাই করি না কেন, আমরা যদি রান্না করি অথবা অন্য কোনো অফিসিয়াল কাজ অথবা যেই কাজটাই করি না কেন, কারোর সাথে যদি বন্ধুত্বটাও করি সেটাও যেন আমরা 100% দিয়েই করি, নিজের দিক থেকে যেন আমরা 100% সৎ থাকি এবং ভালোবাসতে হবে। রান্নাকে ভালোবাসতে হবে যদি আপনি রন্ধনশিল্পী হন, আপনি যদি গায়িকা হন আপনাকে গান ভালোবাসতে হবে এবং সেটা মন থেকে ভালোবাসলেই দেখবেন সেই জায়গাটা খুবই সহজ হয়ে যায় এবং অনেক সুন্দর হয়ে যায়, যেটা সালমা আপা তার জায়গায় কিন্তু 100% সৎ আছে, যার কারণে উনি কাজগুলো এত সুন্দরভাবে করতে পারছে। উনি অফিসও মেনটেন করছে, বাসাও মেনটেন করছে, আবার দেখেন উনি ওনার ক্লায়েন্টদেরকেও কিন্তু মেনটেন করছে এবং ভালো ভালো রিভিউ পাচ্ছে। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি তো এত কিছু করছেন। আপু আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আমি এই লাইনে, এটা আমার নেশা থেকে পেশায় পরিণত হলো, আমার একটা আউটলেট দেওয়ার খুব শখ, যেন আমার এই নামে, এই পেজের নামে যেন আমার মানে শুরুতে তো আর এত বেশি ইয়ে হবে না, একটা আউটলেট আমার যেন হয় ঢাকা শহরে, তারপরে মানে পরে এটা কি পুরো বাংলাদেশে শাখা প্রশাখা হবে? সেটাই আমি বলতে চাচ্ছি আপু, মানে ঢাকায়, মানে ঢাকা দিয়ে আপনি শুরু করবেন, এরপরে যেহেতু আপনি অনলাইন বিজনেস করছেন, এটা অফলাইনে আপনি করতে চাচ্ছেন, একটা কিচেনও তো করতে চাচ্ছেন নিশ্চয়ই, যে সেখানে ইনস্টিটিউট করার কি ইচ্ছা আছে? আমার আসলে আমার বড় মেয়েও ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে, তো ও হলো ফুড ইঞ্জিনিয়ারিং উপরে পড়াশোনা করা শেষ করে ও অ্যাসোসিয়েট ট্রেনার পার্ট করে ফেললো এনএসডিএ থেকে। তো ও এখন ড্যানিয়েল সি গোমেজের ওখানে ট্রেনার হিসেবে আছেন। তো ও যেহেতু আমার সাথে আমার এই লাইনে আছে, ভাবছি যে মা মেয়ে মিলে একটা ইনস্টিটিউট করার, মানে ও আমাকে সপ্তাহখানেক আগেও বলছে এটা নিয়ে। আর ও এখন যেখানে চাকরিটা ওর হয়েছে সেখানেও কিন্তু এই ট্রেনার হিসাবে ওখানে জয়েন করছে। আচ্ছা আচ্ছা, ওখানে হলো আপনার ট্রেনার হিসাবে স্টুডেন্টদের কি হচ্ছে ফুড এন্ড বেভারেজ নাকি বেকারি এন্ড পেস্ট্রি? বেকারি এন্ড পেস্ট্রির উপরে ওর আচ্ছা আচ্ছা ক্লাসগুলি হবে, ও এই রিলেটেডই ওখানে জবটা ওর হয়েছে। তো ওখানে আপনার 64 জন পরীক্ষা দিয়েছিল, ওখানে 3 জন আপনার রিটেনে টিকছে। তো 3 জনের মধ্যে আমার মেয়ে ছিল, আর এরপরে আবার 3 জনকে ভাইবা নিল, ভাইবার মধ্যে 15 দিন হয়ে গেছে, তারপরে আমার মেয়েকে ফাইনাল ওরা ইয়ে দিয়ে পাঠালো, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠালো। তো আমার মেয়ে কালকে চলে যাবে ওখানে কক্সবাজারে, ওখানে যে ও শিফট করবে এই রিলেটেডই। তো আমি ভাবলাম যে যেহেতু ও এখানে এভাবে পড়াশোনা করলো, আমার এই লাইনে চলে আসলো, তো দেখি মা আর মেয়ে মিলে একটা ইনস্টিটিউট করার। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আসলে চাইলেই কিন্তু অনেক কিছু করা যায়, ওনার মেয়েকে দিয়েও অনেক কিছু শেখার আছে, সে এত অল্প বয়সে এত কিছু অ্যাচিভ করে ফেলেছে, তো আমরা চাইলেই কিন্তু করতে পারি। সেজন্য কিন্তু অবশ্যই নিজের প্রতি আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল থাকতে হবে এবং আপনাকে স্বাবলম্বী হতে হবে, সেটা মানসিক দিক থেকে স্বাবলম্বী হতে হবে, আর্থিক দিক থেকেও হতে হবে, তবে শারীরিক দিক থেকেও হতে হবে, নিজের প্রতি যত্নশীলও হতে হবে। আসলে সালমা আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, কখন যে এত সময় পার হয়ে গেল আসলে বোঝাই যায়নি।
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে আসার জন্য। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে এসেছেন। আপনার কেমন লেগেছে? আপনাকে অনেক ধন্যবাদ আপু, আমাকে এভাবে এই ধরনের একটা প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য। আসলে আমি আপনার এখানে এসে এই ক্যামেরার সামনে যে আপনার সাথে আমি গল্প করতে পারছি, দর্শকদের শোনাইতে পারতেছি আমার গল্পটা, খুব ভালো লাগছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদেরও খুব ভালো লেগেছে, আপনি অনেক তথ্য দিয়েছেন যেটা আমাদের দর্শকদেরও কাজে লাগবে। অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের পোস্টে গিয়ে কমেন্ট বক্সে আপনার নাম, আপনার পেজের নাম এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার ডেজিগনেশন আর ছোট একটি সিভি দিয়ে দিবেন এবং আমাদের অফিস থেকে কিন্তু আপনাকে নক দিবে। তো দর্শক, আমরা আসলে প্রতিটা পর্বেই চাই নারীর স্বাবলম্বিতা এবং নারীর সুন্দর জীবন। তো নারী যেন আরো সুন্দরভাবে স্বাবলম্বী হয়ে ওঠে, এই কামনায় শেষ করছি। আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।